লেখিকা প্রিয়দর্শিনী স্মৃতির এক মুঠো রোদ্দুর। বহরমপুর স্টেশনে লালগোলা প্যাসেঞ্জার এসে থামতেই ব্যাগপত্র নিয়ে তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে পড়ল অভিদীপ্তা। একটা ফাঁকা জায়গা দেখে সেখানে বসল। তারপর বাড়িতে ফোন করে জানিয়ে দিল যে সে বহরমপুর স্টেশনে পৌঁছে গেছে। হ্যাঁ মা, আমি স্টেশনে নেমে পড়েছি। না না, কোনো অসুবিধা হয়নি। না, অপামাসির সাথে এখনো কথা হয়নি। হ্যাঁ হ্যাঁ, ওনার বাড়িতে পৌঁছে তোমাকে জানিয়ে দেব। রাখছি। অভিদীপ্তার বাড়ি কলকাতায়। বহরমপুরে আসা তার চাকরি সূত্রে মায়ের ছোটবেলার বন্ধু অপরাজিতা। অনেককাল কোনো যোগাযোগ ছিল না দুই বন্ধুর। এই গত বছর সোশ্যাল মিডিয়ার কল্যাণে দুই বন্ধুর আবার দেখা, আর সেখান থেকেই নতুন করে পুরনো বন্ধুত্বের পথ চলা শুরু। অপরাজিতা অর্থাৎ অভিদীপ্তার অপামাসির বাড়ি এই বহরমপুরেই। উনি যখন অভিদীপ্তার মায়ের থেকে ওর এখানকার ব্যাংকের চাকরিটার কথা শুনলেন, তখন বারবার করে বলেছিলেন দীপ্তা যেন অফিস কোয়ার্টারে না থেকে ওনার কাছেই থাকে। দীপ্তা এই প্রস্তাবে রাজি হয়নি যদিও, কিন্তু ছোটবেলার প্রিয় বন্ধুর কথা তার মা ফেলতে পারেনি। তাই ঠিক হয়েছে অভিদীপ্তা তার অপামাসির বাড়িতেই থাকবে। অনিচ্ছা সত্ত্বেও অপামাসির নাম্বারটায় ফোন লাগায় সে, কিন্তু কেউ ফোন তোলে না। বেশ কয়েকবার রিং হয়ে যাবার পর ফোনটা কেটে যায়। বেশ বিরক্ত হয়ে নিজের মনে বিড়বিড় করতে থাকে দীপ্তা। মা জানে যে কারো বাড়ি যেতে ইচ্ছে করে না আমার, তাও জোর করলো এখানে থাকার জন্য। আমার জন্য কারোর অসুবিধা হোক চাই না আমি। নিজের দায়িত্ব তো নিজেই নিতে পারি আমি, তাও কেন যে মা বোঝে না। ধুর, ভাল লাগে না। এই যে শুনছেন, আপনি অভিদীপ্তা তো? তৃপ্তি আন্টির মেয়ে। কলকাতা থেকে আসছেন? এই অচেনা জায়গায় অচেনা একজনের মুখ থেকে নিজের সম্পর্কে এতগুলো তথ্য পেয়ে বেশ ভ্যাবাচাকা খেয়ে যায় দীপ্তা। তারপর একটু কিন্তু কিন্তু করে বলে, হ্যাঁ আমি অভিদীপ্তা, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আগন্তুক এবার একটু লজ্জিত হয়ে বলে ওঠে, আরে সরি, দেখেছেন তো নিজের পরিচয়টাই দেওয়া হয়নি। নমস্কার, আমি অর্কদ্বীপ, আপনার অপামাসির ছেলে। মা আমাকে পাঠালো আপনাকে রিসিভ করতে। আপনি বোধহয় কিছুক্ষণ আগে ফোন করেছিলেন মায়ের ফোনে। আসলে আমি ভুল করে ফোনটা নিয়ে চলে এসেছি, আর ড্রাইভ করছিলাম বলে ফোনটা রিসিভ করতে পারিনি, সরি। এতগুলো কথা একসাথে বলে চুপ করে যায় অর্কদ্বীপ। এবার দীপ্তা মুখে হালকা হাসি টেনে বলে ওঠে, ইটস ওকে, সরি বলার দরকার নেই। চলুন এবার তাহলে বাড়ি যাওয়া যাক। আপনাকে বোধহয় অনেকক্ষণ দাঁড়াতে হলো। মা আপনার জন্য চিন্তা করছে। সামনে দাঁড়ানো সদ্য পরিচিত মানুষটার দিকে একবার ভালো করে তাকায় অভিদীপ্তা। পরনে তার সাদা কালো চেক শার্ট, ডেনিম জিন্স, চোখে বেশ মোটা পাওয়ারের চশমা, ট্রিমড দাড়ি, আর মুখে এক অনাবিল হাসি। হাসিটার মধ্যে একটা অদ্ভুত মন ভালো করে দেওয়ার ক্ষমতা আছে। এই তো কিছুক্ষণ আগের সে বিরক্তিটা দীপ্তার মন থেকে ভ্যানিশ হয়ে গিয়ে সেখানে এসে ভিড় জমিয়েছে একরাশ প্রশান্তি। আর কথা না বাড়িয়ে অর্কদ্বীপের সাথে তার অপামাসির বাড়ির পথে রওনা দিল অভিদীপ্তা। বেশ কিছুক্ষণ হলো ওরা বাড়ি এসেছে, আর আসার পর থেকেই এই বাড়ির চার পায়ে সদস্যটির সাথে বেশ ভাব জমে গেছে দীপ্তার। অপরাজিতাদের যৌথ পরিবার, শ্বশুর, দেওর, যা, তাদের ছেলেপুলে সব মিলিয়ে মোট 15 সদস্য আছে বাড়িতে। সবসময় যেন বাড়িটা একটা উৎসবের আমেজে মেতে থাকে। দীপ্তাকে ওর ঘর অবধি পৌঁছে দিয়ে অপরাজিতা দেবী ওর মাথায় হাত বুলিয়ে বললেন, এই তোকে আমি তুই বলছি, কিন্তু কিছু মনে করিসনি তো? দীপ্তা মাথা নাড়িয়ে জানায় যে সে কিছু মনে করেনি। অপরাজিতা দেবী আবার বলতে থাকেন, দেখ মা, একদম লজ্জা পাবি না। যখন যা দরকার তোর আমাকে বলবি, কোনো সংকোচ করবি না, কেমন? অপামাসির কথায় একটু হেসে ও ঘাড় নেড়ে সম্মতি জানায়। দরজাটা বন্ধ করে ঘরের এক কোণের দেওয়ালে টাঙানো আয়নাটার সামনে এসে দাঁড়ায় দীপ্তা। এত লোকজন, এত হইচইয়ের মধ্যে কেমন যেন দম বন্ধ হয়ে আসছিল। এতক্ষণে একটু একা হতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেও। আজকাল লোকজন, ভিড়ভাট্টা যতটা সম্ভব এড়িয়েই চলেও। কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোতেও ইচ্ছে করে না তেমন। বেশিরভাগ সময়টা চার দেওয়ালের মধ্যে নিজের সাথে কাটিয়ে দেয়। সব কিছু জানার পরেও মা কেন যে ওকে এত লোক ভর্তি বাড়িতে থাকার জন্য জোর করলো, মনে মনে নিজের মায়ের ওপর বেশ বিরক্ত হয়ও। দিন 7 পরের কথা।
দীপ্তা অফিসে যাবার জন্য তৈরি হচ্ছে, এমন সময় দরজায় টোকা পড়ল। দীপ্তা, তোমার কি হয়ে গেছে? হয়ে গেলে একবারটি বাইরে এসো না গো। এই তাড়াহুড়োর সময় এমন জরুরি তলবাসাতে খানিকটা বিরক্তির সাথে দরজাটা খুলল দীপ্তা। দেখে অপামাসির ছোট যা জয়িতা এক হাতে খাবারের বাটি আর কোলে বছর দুয়েকের অরুকে নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখা মাত্রই কোলে থাকা বাচ্চাটা কান্না ভেজা চোখে ওর ছোট্ট ছোট্ট হাত দুটো বাড়িয়ে দিল দীপ্তার দিকে। এতক্ষণে ওকে ডাকাডাকির কারণটা বোধগম্য হলো দীপ্তার। একটু হেসে বাচ্চাটার বাড়ানো হাত দুটোতে চুমু খেয়ে ওকে কোলে তুলে নিল। অরু সোনা, দেখি দেখি হা করো তো। দীপ্তার কথা দিব্যি মেনে নিয়ে পুচকিটা মহানন্দে খাবারটা শেষ করে ওই এঁটো মুখে ঠোঁট বসিয়ে দেয় দীপ্তার গালে। হাম্মি। আধো আধো গলায় শব্দটা বলেই বাচ্চাটা খিলখিলিয়ে হেসে ওঠে। দীপ্তাও এই আদরের প্রত্যুত্তরে ওর দুগালে চুমু দেয়। বিরক্তিটা মনের কোণে কোথায় যে মিলিয়ে গেল দীপ্তা টেরই পেল না। এটুকুও ভালো বুঝেছে এই বাচ্চাটা সাথে থাকলে ও সেই আগের অভিদীপ্তা হয়ে যায়, যে ছিল ভীষণ ছটফটে, মিশুকে আর খুব হুল্ল রে। দীপ্তা এই বাড়িতে আসার তৃতীয় দিনে ওর সাথে অরুর প্রথম দেখা হয়। এই বাড়ির এত মানুষের মাঝে ওর দম বন্ধ লাগলেও ওই টলমলো পায়ে হেঁটে আসা ঝাঁকড়া চুলের বাচ্চাটাকে দেখে এক মুহূর্ত থমকে গেছিল ও। টলমলো পায়ে এগিয়ে আসতে গিয়ে মেঝেতে পড়ে গিয়ে বাচ্চাটা ব্যথা পেয়ে কেঁদে ওঠে। অন্যরা কেউ এগিয়ে আসার আগেই দীপ্তা দৌড়ে গিয়ে বাচ্চাটাকে মেঝে থেকে তুলে কোলে নিয়ে ভোলাতে থাকে, আর বাচ্চাটাও কান্না ভুলে গিয়ে অবাক চোখে এই নতুন অতিথির দিকে তাকিয়ে থাকে। সোনা, তোমার কোথায় লেগেছে দেখি, বলে দীপ্তা বাচ্চাটার কপালে স্নেহ চুম্বন দেয়। আর বাচ্চাটাও ব্যথার কথা বেমালুম ভুলে গিয়ে ওর ছোট্ট ছোট্ট দুটো হাত দিয়ে দীপ্তার গলা জড়িয়ে ধরে। হামি বলেই ফোগলা দাঁতে খিলখিল করে হেসে ওঠে। এই ছিল অরুর সাথে দীপ্তার প্রথম সাক্ষাতের কাহিনী। বাড়ির অন্যান্য সদস্যরা বেশ অবাকই হয়েছিল এদের দুজনকে এভাবে দেখে। অবশ্য অবাক হবার যথেষ্ট কারণও আছে। এই বাড়িতে আসার পর থেকে অপরাজিতা ছাড়া আর কারোর সাথেই তেমন কথাবার্তা বলেনি দীপ্তা, আর প্রয়োজন ছাড়া ঘরের বাইরেও বেরোয়নি। সব সময় নিজের চারপাশে একটা অদৃশ্য দেওয়াল তুলে রেখেছে, তাই সবাই প্রায় ধরেই নিয়েছিল এই মেয়ে খুব নাকুচু, আত্মকেন্দ্রিক। কিন্তু অরুর সাথে ওর ব্যবহার দেখে সেই ধারণা খানিকটা হলেও পাল্টেছে। যে বাচ্চাটা নিজের বাবাই, ঠাম্মা, আমার হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া কারোর কাছেই যায় না, সেই আবার সম্পূর্ণ অচেনা একজনের সাথে এতটা মিশে গেছে দেখে সবাই বেশ অবাক হয়ে গেছিল। ব্যাস, তারপর থেকে অরু আর দীপ্তার এমন সখ্যতা তৈরি হয়েছে যে তার হামি খাইয়ে না দিলে সে কেঁদে কেঁদে সবাইকে অস্থির করে তোলে। আর আজ সেই ঘটনাই ঘটেছে। বর্দি, অভিদীপ্তা আমাদের অরু সোনার সাথে কেমন মিশে গেছে দেখেছ? কি সুন্দর হাসছিল দুজনে। মেয়েটাকে 7 দিন ধরে দেখছি, সব সময় কেমন যেন গম্ভীর মুখ নিয়ে ঘোরাফেরা করে। আচ্ছা, ও তো এরকম হাসি খুশি থাকতে পারে বলো? হাসলে কি মিষ্টি লাগে মেয়েটাকে। দুপুরবেলা সবাইকে খাইয়ে 3 যা যখন একসাথে খাবার টেবিলে এসে বসে তখন খাবার থেকে গল্পটাই বেশি হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে দীপ্তার অরুর মধ্যে গড়ে ওঠা মিষ্টি সম্পর্কটা নিয়েই 3 জনে আলোচনা করছিল। আর তখনই জয়িতা দীপ্তার গাম্ভীর্য প্রসঙ্গে কথাটা বলে ওঠে। মেজোজা সুতপা বাকি 2 জনের থেকে বেশ চুপচাপ হলেও 3 জনের মধ্যে ভীষণ ভাব, ঠিক যেন নিজের মায়ের পেটের 3 বোন। তবে কম কথা বললেও সুতপা সোজা সাপটা কথা বলতে পছন্দ করে, মানে খানিকটা ঠোঁট কাটা বলা যায় আর কি। এতক্ষণ 2 জায়ের কথা বেশ মন দিয়ে শুনছিল সে। এবার বলে ওঠে, ঠিকই বলেছিস ছোট, মেয়েটাকে হাসলে খুব মিষ্টি লাগে। জানিস, বর্দি যেদিন প্রথম বলল আমাদের বাড়িতে একজন থাকবে, আমার বেশ বিরক্তই লেগেছিল। আমি ভাবছিলাম শুধু শুধু একজন বাইরের মেয়েকে বাড়ির ভেতর কেন যে অ্যালাউ করছে বর্দি, আর বর্দিকে বলেও ছিলাম এই ব্যাপারে। কিন্তু আসার পর বলতে গেলে অরুর সাথে ওর এই বন্ডিংটা দেখার পর বেশ ভালো লাগছে ওকে। আমার কি মনে হয় জানিস, মেয়েটার মনের ভেতর অনেক কষ্ট চাপা পড়ে আছে। চোখ দুটো লক্ষ্য করেছিস?
কেমন যেন বিষণ্ণতায় ঢাকা। আর বর্দি তো বললই ও নাকি খুব চাপা স্বভাবের, কারোর কাছে প্রকাশ করতে পারে না, হয়তো তাই নিজেকে গুটিয়ে রাখে সব সময়। এই কথোপকথন হয়তো আরও কিছুক্ষণ চলতে পারত, কিন্তু বাদ সাধল বসার ঘরের দেওয়ালের অনেকটা জুড়ে থাকা প্রায় প্রাগৈতিহাসিক যুগে তৈরি হওয়া ওই দৈত্যাকার ঘড়িটা। ক্যালেন্ডারের পাতা থেকে হারিয়ে গেছে আরও বেশ কয়েকটা দিন। সবাই যে যার কাজে ব্যস্ত, দীপ্তা নিজের অফিস নিয়ে, আর বাড়ির বাকিরা নিজেদের ব্যবসা নিয়ে। অপরাজিতাদের পারিবারিক ব্যবসা আছে, আর বাড়ির বেশিরভাগ সদস্য সেই ব্যবসার সাথেই যুক্ত। বাড়ির সব থেকে প্রবীণতম সদস্য মানে বাড়ির কর্তা অবিনাশ ব্যানার্জি এই ব্যবসার প্রতিষ্ঠাতা। অনেক অল্প বয়সে সামান্য কিছু পুঁজি নিয়ে ব্যবসাটা উনি শুরু করেছিলেন। নিজের কঠোর পরিশ্রম আর ব্যবসায়িক বুদ্ধি, এই দুইয়ের যুগলবন্দি হলো তার সফলতার মন্ত্র। ওনার পরে ওনার 3 যোগ্য পুত্র অজিতেশ, অখিলেশ আর অনিমেষ ব্যবসার হাল ধরেছেন, আর বর্তমানে তাদের পরবর্তী প্রজন্ম সেই একই পথে পা দিয়েছে। পড়াশোনা শেষ করার পর অর্ক এখন ওর বাবা কাকাদের সাথে অফিসে যায়। ওর ইচ্ছা দাদুর তৈরি এই ব্যবসাটাকে আরও বড় করার। সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, সেই যে অঝোর ধারায় ঝরতে শুরু করেছে তার থামার কোনো লক্ষণই নেই। এদিকে আজকে দীপ্তাকে অফিসে যেতে হবে। বারবার ঘড়ির দিকে আর একবার আকাশের দিকে তাকিয়ে ওকে বিড়বিড় করতে দেখে অপরাজিতা ব্যাপারটা বুঝতে পেরে এগিয়ে আসে। কিরে, অফিস যাবি কি করে সেটাই ভাবছিস তো? চিন্তা নেই, অর্ককে বলা আছে, ও তোকে তোর ব্যাংকে নামিয়ে দেবে। না মানে ঠিক আছে মাসিমণি, আমি ম্যানেজ করে নেব, আমার জন্য ওনার আবার দেরি হয়ে যাবে হয়তো। দীপ্তা একটু ইতস্তত বোধ করে। কারোর থেকে কোনো রকম সাহায্য নিতে ওর এখন কেমন যেন বাধো বাধো ঠেকে। ওর মস্তিষ্কের এক অংশের মনে হয় ও সবার করুণার পাত্রী হয়ে যাচ্ছে, আবার অপর অংশ এটাও জানে যে এই বাড়ির মানুষগুলো অমর নয়। তবুও কেমন যেন সংকোচ হয় ওর মনের কথাটা বুঝতে পেরেই বোধহয় অপরাজিতা দেবী বললেন, ধুর, দেরি হবে কেন, ও আজ বাড়ির গাড়িটা নিয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, বুঝেছিস? আর আমি বলেছি না, কোনো কিছু দরকার হলে বলতে সংকোচ করবি না। তাহলে দীপ্তা কিছু উত্তর দেবার আগে সেখানে অর্কদ্বীপের আগমন ঘটল। অভিদীপ্তা, আপনি তৈরি তো? তাহলে চলুন, বেরোনো যাক। মা, আসছি। কথা শেষ করে অর্ক বেরিয়ে যায়। দীপ্তাও আর কি করে, অর্ককে অনুসরণ করে। ওর অপামাসিকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে। সেই যে সেদিন আপনাকে স্টেশন থেকে নিয়ে এলাম, তারপর থেকে তো আপনার সাথে আলাপ করার সুযোগই হয়নি। আজ একটু সময় পাওয়া গেছে, চলুন বরং আলাপটা সেরে ফেলা যাক। কোনো মানুষ যদি কথা বলতে নিজে থেকে আগ্রহী হয়, তখন তার সাথে ইচ্ছে না থাকলেও কথা বলতেই হয়, নইলে সেটা অভদ্রতার পর্যায়ে পড়ে। দীপ্তার ক্ষেত্রেও জিনিসটা ঠিক সেরকমই। নইলে দরকারের বাইরে ওর একটা শব্দ খরচ করতে ইচ্ছে করে না ইদানিং। ভদ্রতার খাতিরেই মুখে সামান্য হাসি টেনে বলে, আমিও ব্যস্ত থাকি আর আপনিও ব্যস্ত থাকেন, সেই জন্যই আলাপটা হয়নি আর কি। ব্যাস, এরপরে এই পরিচয় পর্ব বেশ কিছুক্ষণ ধরে চলেছিল। কোন স্কুল, কোন কলেজ, কোন ইয়ারে পাস আউট, এই সবই ছিল আলোচ্য বিষয়। সেদিনের পর কেটে গেছে আরও 2 দিন। আজকের দিনটার শুরু রোজকার মতোই ভীষণ সাধারণভাবে হলেও শেষটা হলো একদম অপ্রত্যাশিতভাবে। বেশিরভাগ দিনই দীপ্তা ব্যাংক থেকে সন্ধ্যা 6টা সাড়ে 6টার মধ্যে বাড়ি ফিরে আসে, কিন্তু আজ কিছু কাজ থাকায় ব্যাংক থেকে বের হতে বেশ খানিকটা দেরি হয়ে গেছিল ওর। অপরাজিতাদের বাড়ি থেকে ওর অফিসের দূরত্ব অনেক বেশি না হলেও যাতায়াতে ওই 1 ঘন্টা মতো তো লেগেই যায়। তারপর আবার যানজট, মিটিং, মিছিল তো লেগেই আছে। আজ সেই রকমই একটা মিছিলের কবলে ও পড়েছিল। একে কাজের চাপে মগজটা গরম হয়ে আছে, আর তার উপরে মিছিলের হাঙ্গামা, মানে সব মিলিয়ে অভিদীপ্তার মেজাজটা একটু বেশিই ঘেটেছিল আর কি। বাস থেকে নেমে হেঁটে আসছে, হঠাৎ কোথায় যেন ঠোক্কর খেয়ে জুতোর একটা পার্টি গেল ছিঁড়ে। এই জন্যই তো বলি, সোনার টুকরো কপাল আমার। যত রাজ্যের ভোগান্তি সব একদিনেই এসে জড়ো হতে হবে। ধুর ধুর, জীবনটা পুরো বাঁশ ঝাড় হয়ে গেছে। শালা একের পর এক বাঁশ দিয়েই যাচ্ছে খালি। ছেঁড়া জুতো পায়ে ল্যাংচাতে ল্যাংচাতে যাচ্ছে, আর মনে মনে নিজের ভাগ্যে 14 গোষ্ঠী উদ্ধার করছে। এমন সময় একটা মেয়ের চাপা চিৎকার কানে আসে।
নিজের বিরক্তি ভুলে কান খাড়া করে চিৎকারের উৎস বোঝার চেষ্টা করে দীপ্তা। জায়গাটা বেশ নির্জন। যে দুই একটা দোকানপাট আছে সেগুলো কোনো অজ্ঞাত কারণে বন্ধ আছে আজ, তাই গলিটা কেমন যেন জমাট বাঁধা অন্ধকারে মুখ ঢেকেছে। গাটা কেমন যেন ছমছম করছে। ওর ষষ্ঠেন্দ্রিয় জানান দিল যে এখানে কোনো অঘটন ঘটেছে কিংবা ঘটতে পারে। মনে জমতে থাকা ভয়কে আশকারা না দিয়ে শব্দের উৎস ধরে ও গলির ভেতরে পা বাড়ায়। ফোনের ফ্ল্যাশ লাইটটা ধরে অতি সন্তর্পণে পা টিপে টিপে কিছুটা এগোনোর পরই সামনের দৃশ্য চোখে পড়ে। আর চোখে পড়া মাত্রই ওর সারা শরীরে একটা শীতল স্রোত বয়ে যায়। দু চোখে যেন আগুন জ্বলে ওঠে। এক হাতে ফ্ল্যাশ লাইট আর এক হাতে ব্যাগে থাকা পেপার স্প্রের বোতলটা আঁকড়ে ধরে দৌড়ে যায় সামনের দিকে। দুটো ছেলে মিলে একটা মেয়ের সাথে জোর জবরদস্তি করছে আর মেয়েটা প্রাণপণে বাঁচার চেষ্টা করছে, কিন্তু ওই মানুষরূপী পশু দুটোর সাথে শক্তিতে পেরে উঠছে না। দীপ্তাকে আসতে দেখে ওর দিকে লোলুপ দৃষ্টিতে জানোয়ার দুটো এগিয়ে আসতে গেলেই পেপার স্প্রে ওদের কাবু করে। আর তারপর কয়েক বছর আগে শেখা ক্যারাটের প্যাচ ওদের পুরোপুরি ধরাশায়ী করে। শয়তান, জানোয়ার, মেয়ে দেখলেই জিভ লক লক করে ওঠে বল। মেয়েরা তোদের কাছে শুধুই ভোগের সামগ্রী। এই তোদের মতো কিছু অমানুষের জন্যই পুরুষ জাতির ওপর থেকে ভরসা উঠে যাচ্ছে। কোনো মেয়ের দিকে আর ওই শকুনের নজর দেওয়ার আগে আজকে রাতটার কথা হাজারবার ভাববি। ইচ্ছে তো করছে খুন করে ফেলি তোদের দুটোকে। লাথি ঘুষি থাপ্পড় কোনোটাই বাদ থাকে না। ছেলে দুটো এখন আর উঠে দাঁড়ানোর অবস্থায় নেই। মনের মধ্যে থাকা রাগটা খানিকটা হলেও কমে দীপ্তার। হঠাৎ মেয়েটার কথা মনে পড়তেই ওর বাঁ পাশে চোখ জ্বলে যায়। ছেলে দুটোকে চিনতে না পারলেও মেয়েটাকে বেশ চেনা লাগলো ওর। অন্ধকারের জন্য ঠিক ঠাউর করতে পারছে না। ফোনটাও হাত থেকে কখন পড়ে গেছে। পায়ের কাছে পড়ে থাকা ফোনটা কুড়িয়ে কাছে গিয়ে তাকাতেই বুকটা ধড়াস করে উঠল দীপ্তার। হ্যাঁ, ও ঠিকই চিনেছে। অনুমেঘা, অর্কদ্বীপের বোন অনুমেঘা। ওই বাড়ির সবচেয়ে ছোট মেয়ে অনুমেঘা কলেজে পড়ে। এখন টিউশন পড়ে হয়তো ফিরছিল। মেয়েটা হাঁটুর মধ্যে মুখ গুজে এক নাগারে কেঁদেই চলেছে। ধস্তাধস্তির ফলে ওর পরনের কুর্তিটা বেশ কিছু জায়গায় ছিঁড়ে গেছে। দীপ্তা ওর মাথায় হাত দিয়ে খুব নরম স্বরে অনু বলে ডাকে। ডাকতেই মেয়েটা ওর বুকে ঝাঁপিয়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। তুমি ঠিক সময় না এলে আমার কি হতো দিদি? ওরা ওরা আমাকে। আর কিছু বলতে পারে না অনু। কান্নার দমকে কথা আটকে যায়। দীপ্তা ওর মাথায় হাত বুলিয়ে চোখ মুছিয়ে চোখে মুখে ভালো করে জল দিয়ে খানিকটা শান্ত করে। তারপর বলতে থাকে, অনু, নিজেকে এত দুর্বল ভাবলে চলবে কেমন করে বলো তো? আমরা মেয়েরা সব পারি। নিজেকে এমন করে তৈরি করতে হবে যাতে শয়তানগুলো চোখ তুলে তাকাতেও ভয় পায়। বুঝেছ? নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজেকেই করতে হবে। কেউ এসে তোমাকে বিপদ থেকে বাঁচাবে সেটা না ভাবাই ভালো। জানোই তো, মানুষজন শুধু মজা দেখতে ভালোবাসে। নিজের কাছে সবসময় সেফটির জন্য কিছু না কিছু রেখে দেবে। যেমন ধরো পেপার স্প্রে, পকেট নাইফ কিংবা পেন। আচ্ছা, এবার বাড়ি যাই চলো, অনেকটা দেরি হয়ে গেছে। সবাই নিশ্চয়ই চিন্তা করছে। নিজেকে সমাজের অংশ ভাবতে কেমন যেন লজ্জা লাগে দীপ্তার। আমরা এমন একটা সমাজে দাঁড়িয়ে আছি যেখানে মেয়ে মানেই মাল, যেখানে বেশি রাত করে বাড়ি ফেরা মানেই হায়নার দলের শিকার হওয়া। দুধের শিশু থেকে বছর ৮০-র বৃদ্ধা কেউই তাদের শিকার থেকে বাদ যায় না। মেয়ে বাড়ি ফিরতে দেরি করলে বাড়ির লোকের বুক কাঁপে, এই ভেবে যে এই বুঝি খারাপ কিছু হলো। আমরা নাকি আধুনিক হয়েছি। এই যদি আধুনিকতার নমুনা হয় তাহলে এমন আধুনিক না হওয়াই ভালো। আজ দীপ্তা না এলে সত্যি আরও খারাপ কিছু ঘটতে পারত। ভাগ্যিস নিজেকে সব দিক থেকে শক্তিশালী বানানোর জন্য বছর 4 আগে ক্যারাটেটা শিখেছিল। হঠাৎ একটা রিকশার দেখা পেয়ে তাতেই ওকে নিয়ে দীপ্তা উঠে বসেছিল। অনুর যা অবস্থা তাতে হেঁটে বাড়ি পৌঁছানোটা বেশ দুষ্কর। সারা রাস্তা মেয়েটা একটা কথাও বলেনি, শুধু নিজের ক্লান্ত বিধ্বস্ত শরীরটা এলিয়ে দিয়েছিল দীপ্তার গায়ে। আর মায়েরা যেমন তার সন্তানকে আগলে রাখে, কিছুটা তেমনভাবেই অনুকে আগলে বাড়িতে নিয়ে এসেছিল দীপ্তা। অনুকে এই অবস্থায় দেখে বাড়ির প্রতিটা লোক ভীষণ বিচলিত হয়ে পড়েছিল। এই অনু, কি হয়েছে তোর? জামা কাপড়ের এই অবস্থা কি করে হলো? এই দীপ্তা, তুমি তো ওর সাথেই এলে,
বলো না গো, আমার মেয়েটার কি হয়েছে? মেয়ের অবস্থা দেখে জয়িতা তো কেঁদেই অস্থির। মাসিমা, অনুকে এখন কিছু জিজ্ঞাসা করবেন না, ও বেচারি কথা বলার অবস্থায় নেই এখন। ওকে আগে ঘরে নিয়ে যান, একটু বিশ্রাম করুক মেয়েটা, আমি আপনাদের সবটা বলছি। দীপ্তার কাছ থেকে পুরো ঘটনা জানার পর জয়িতা ওর হাত দুটো জড়িয়ে ধরে ধন্যবাদ জানাতে থাকে। দীপ্তা, তোমাকে কি বলে ধন্যবাদ দেব জানি না গো, সারা জীবন ঋণী হয়ে রইলাম তোমার কাছে। দীপ্তা একটু ইতস্তত বোধ করে। ওভাবে বলবেন না মাসিমা, মানুষ হিসেবে আমার যা করণীয় আমি সেটাই করেছি, আর অনু তো আমার ছোট বোনের মতো। মায়া বড় খারাপ জিনিস, আমরা নিজেদের অজান্তেই কখন যে মায়ার বাঁধনে আটকে পড়ে যাই তার খেয়াল থাকে না। আর একবার এই বাঁধনে জড়িয়ে গেলে সেখান থেকে বেরোনোর কথা কল্পনা করাও কঠিন হয়ে পড়ে। সেদিনের ঘটনার পর কেটে গেছে আরও 15টা দিন, আর এই কটা দিনে পাল্টে গেছে অনেক কিছুই। এই তো সেদিন রোজকার মতোই অফিসে যাবার আগে অরুকে খাওয়াচ্ছিল দীপ্তা, আর অরুও খুব শান্ত হয়ে খাবারটা খেয়ে নিচ্ছিল। যতদিন যাচ্ছে এই বাচ্চাটার প্রতি এক অমোঘ টান তৈরি হচ্ছে দীপ্তার, আর যতক্ষণ ও বাড়িতে থাকে বাচ্চাটাও ওর সাথে সারাক্ষণ লেপ্টে থাকে। মাঝে মাঝে ভাবে ওর যদি কোনোদিন বদলি হয় তখন তো এখান থেকে চলে যেতে হবে, অরুকে না দেখে থাকবে কি করে ও? অরু খেতে খেতে হঠাৎ কাউকে দেখে আধো আধো স্বরে তাই তাই বলে ডেকে উঠতেই দীপ্তার ভাবনার জাল ছিন্ন হয়। পেছন ফিরতেই অর্কদীপের সাথে ধাক্কা লাগে। অরু অর্ককে তাতাই বলে। কাকাই উচ্চারণ করতে পারে না তো, তাই তাতাই আর কি। আরে আরে লাগলো নাকি? সরি, আমি একদম লক্ষ্য করিনি। ইস, তোমার ড্রেসটায় জল পড়ে গেল তো। ধাক্কা লেগে হাতে থাকা জলের গ্লাসটা থেকে জল চলকে পড়ে দীপ্তার জামায়। পড়তেই অর্ক মুখটা কাচুমাচু করে কথাটা বলল। এই বাড়িতে প্রথম আসা দীপ্তার সাথে এখনকার দীপ্তার বেশ খানিকটা পার্থক্য আছে। আগের দীপ্তা হলে হয়তো এই ধাক্কার জন্য হাজারটা কড়া কথা শুনিয়ে ছাড়ত। এদিকে অর্ক ওর মুখের দিকে তাকিয়ে ওর রাগ আর বিরক্তির পরিমাণটা মাপার চেষ্টা করছে। ঠিক তখনই অর্ককে অবাক করে দিয়ে দীপ্তা বলে উঠল, না ঠিক আছে, আমিও একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, তাই দোষটা কিছুটা আমারও। আর ড্রেসটা এমনিতেও বদলাতাম আমি, সুতরাং অসুবিধা নেই। কথা শেষ হতেই অর্ক একটু হাসে, আর দীপ্তাও এর উত্তরে ওকে একটা মিষ্টি হাসি উপহার দেয়। এই বাড়িতে এসেছে 1 মাস হয়েই গেল প্রায়। এই 1 মাসে নিজের মধ্যে অনেক পরিবর্তন টের পেয়েছে দীপ্তা। সেই গম্ভীর খিটখিটে রামগরুরের ছানা গোছের মেয়েটা এখন অল্প স্বল্প হাসতে পারে, আর নাকের ডগায় রাগ ঝুলিয়ে ঘোরে না। ছোট ছোট জিনিসের বিরক্তিটাও আসে না আর। অরু ওর জীবনে খানিকটা ম্যাজিকের মতো। দীপ্তা এটা ভালোভাবে বুঝেছে যে বাচ্চাটার সংস্পর্শে আসার পরেই ওর শক্ত খোলসটা ভেঙে আস্তে আস্তে বেরিয়ে আসছে, যেটা বিগত কয়েকটা বছর চাইলেও সম্ভব হয়নি। অবশ্য এই বাড়ির প্রতিটা মানুষই ভীষণ আন্তরিক, ভীষণ হাসি খুশি। দীপ্তার এই ধীর পরিবর্তনের পেছনে ওদেরও অবদান কম নয়। সেই রাতের ঘটনা অনেক কিছুই বদলে দিয়েছে। অনুর সাথে দীপ্তার একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। সেই ঘটনার প্রভাব অনুর মনে এখনও বিদ্যমান। এখনও নিজের মনে গুমড়ে থাকেও, সবসময় ভয়ে ভয়ে থাকে। বাজে কোনো স্বপ্ন দেখে মাঝে মাঝে ঘুম থেকে চমকে উঠে বসে। হাসি খুশি মেয়েটাকে এমন জড় বস্তুর মতো অবস্থায় দেখে দীপ্তার খুব কষ্ট হয়। এই সমাজ ব্যবস্থার ওপর ভীষণ রাগ হয়। অতীতের ঘাটা যেন আরও বেশি করে দগদগে হয়ে ওঠে। সেদিনের ঘটনার জন্য ওরা থানায় অভিযোগ দায়ের করেছিল, কিন্তু এতদিন হয়ে যাবার পরও থানা থেকে কোনো রকম সহযোগিতা পাওয়া যায়নি। অপরাধীরা দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। দিনের পর দিন ধরে এই অরাজকতাই তো চলে আসছে। ক্ষমতাবানদের পায়ের তলায় পিষে মরছে সাধারণ মানুষেরা। অনুর সাথে এখনও অনেকটা সময় কাটায়, ওর মন ভালো করার চেষ্টা করে, কিন্তু অনুর অবস্থা একই রকম। একদিন সন্ধেবেলা অনুকে নিয়েই কথা হচ্ছে, তখন অর্ক কথায় কথায় বলে উঠল, আচ্ছা তোমরা দাদাভাইকে কেন খবর দিচ্ছ না বলো তো? ছুটকি তোর প্রাণ, ছুটকির এরকম অবস্থা শুনে ও ছুটে আসবে না সেটা কি হতে পারে? আর তোমরা যে ডাক্তারের কথা বলছো, আমার মনে হয় দাদা ভাইয়ের সাথে একবার আলোচনা করা উচিত এই বিষয়ে। অর্কদীপের কথায় বাড়ির বড়দের মধ্যে একটু অস্বস্তি লক্ষ্য করা যায়। একে অপরের দিকে তাকাতে থাকে। বাড়ির প্রবীণতম সদস্য অবিনাশবাবু এবার মুখ খোলেন, আচ্ছা তোমরা সবাই এমন ঘাবড়ে গেলে কেন?
ছোট দাদু ভাই তো ঠিক কথাই বলেছে, বড় দাদু ভাই পারবে অনু দিদি ভাইকে স্বাভাবিক করতে। ওকে খবর দাও, আর যদি তোমরা না দিতে পারো আমাকে বলো, আমি বলছি আমার কথাও ফেলতে পারবে না জানি। আজ অনেকদিন পর কলকাতায় এসেছে দীপ্তা। সেই যে বহরমপুরে গেছিল, তারপর কলকাতাতে এই প্রথম এলো। মা বাবা মেয়েকে দেখে মনে মনে খুব খুশি হলেও মুখে কিছু প্রকাশ করলেন না। আরে বুবুই, তুই আজ আসবি যে জানাসনি তো? আগে বললে টুবাইকে পাঠাতাম, তোকে গিয়ে নিয়ে আসতো। দীপ্তা কোনো উত্তর দিল না। মা বাবার মুখের দিকে তাকিয়ে একটু হাসল শুধু। আজকাল মেয়ের সাথে কথা বলতে বেশ বেগ পেতে হয় ওনাদের। আবার কথা বললেও সেটা অনেক ভেবে চিনতে বলতে হয়। কোন কথার কি মানে বের করে বসবে ভগবানই জানেন। কি গো, তোমার মেয়ের মুড কেমন বুঝছো? কথা ছাড়াই শুধু হেসে চলে গেল। তাই বলছি আর কি, গরম নাকি ঠান্ডা বোঝাই তো গেল না। এত অল্পতে মেজাজ হারিয়ে ফেলে না এখন। আমি মা হয়ে আমারই কেমন যেন ভয় লাগে। আমিও বুঝলাম না কেমন মুড আছে। আমাদের সেই হাসি খুশি ছটফটে বুবুইটা কোথায় যে হারিয়ে গেল। আমাদের কোন পাপের শাস্তি যে ভগবান মেয়েটাকে দিচ্ছেন কে জানে। যাগ্যে তৃপ্তি, এখন এসব কথা থাক। মেয়েটা সবে বাড়ি এলো, ওর কানে গেলে আবার বিপদ হবে। কতদিন পর ও এলো বলো তো? আজ বরং জমি ওর পছন্দের খাবার বানিয়েও গিন্নি। আমি বাজার থেকে জিনিসপত্র সব এনে দিচ্ছি। অনেকদিন পর দুপুরে সবাই একসাথে খেতে বসেছে, তাই খাবার টেবিলে গল্পের আসরটা বেশ জমে উঠেছে। কি টপিক নেই তাতে, রাজনীতি, খেলাধুলা থেকে শুরু করে নতুন পরিবেশে নতুন পরিচিত মানুষজন সব। মেয়ের এই মন খোলা কথাবার্তায় বাড়ির সবাই তো দারুণ খুশি। কতদিন পর যে মেয়েটা এমন মন খুলে কথা বলছে। আগে তো সারাদিন চুপচাপ একটা ঘরেই কাটিয়ে দিত। মায়ের হাতে রান্নায় একটা আলাদাই ব্যাপার থাকে। অনেকদিন পর মায়ের হাতে তৈরি ওর পছন্দের সব খাবার খেয়ে মনে একটা আলাদা রকমের শান্তি লাগছে দীপ্তার। আঙুল চাটতে চাটতে এসবই ভাবছিল। মায়ের গলার শব্দে ঘোর কাটে ওর। এই বুবুই, কেমন হয়েছে রে রান্নাটা? তোর পছন্দ হয়েছে তো? দারুণ হয়েছে মা, চিলি চিকেনটা তো পুরো ফাটাফাটি। উফ, কতদিন পরে টেস্টটা পেলাম। মেয়ের কথায় মায়ের মুখে চওড়া হাসি ফুটে ওঠে। রাতে নিজেদের ঘরে এক দম্পতি তাদের সারাদিনে রোজ নামচার খাতা খুলে বসে। খেতে বসে বুবুইকে লক্ষ্য করেছ গিন্নি? অনেকদিন পর আবার আমাদের পুরনো বুবুইয়ের এক ঝলক দেখলাম মনে হলো, তাই না? হ্যাঁ গো, আমিও সেটাই ভাবছিলাম। তোমাকে বলেছিলাম না, অপারা সবাই খুব ভালো। ওদের সান্নিধ্যে থাকলে বুবুই ভালো থাকবে। বুবুই ওদের সবার কথা কত বলছিল দেখেছ? আর ওই বাচ্চাটা কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, অরু। অরুর কথা বলার সময় ওর চোখ মুখের উজ্জ্বলতাটা কি লক্ষ্য করেছ? আলবাত করেছি গিন্নি। এই কদিনেই বাচ্চাটাকেও ভীষণ ভালোবেসে ফেলেছে বুঝতে পারছি। আর এটাও বুঝতে পারছি যে এই বাচ্চাটাই ওর খুশি থাকার কারণ। যাই হোক, ভগবানের কাছে এটুকুই চাওয়া, আমাদের মেয়েটা যেন আর কষ্ট না পায়। নিজেদের ভুলে একবার হারাতে বসেছিলাম ওকে, কোনো মূল্যেই আর হারাতে পারবো না। বাড়িতে দুদিন ছুটি কাটিয়ে আজ দীপ্তা বহরমপুরে ফিরছে। প্রথম স্যালারির টাকায় বাড়ির সবার জন্য যেমন কিছু না কিছু কিনে নিয়ে গেছিল, এখানকার সবার জন্য টুকটাক কিছু নিয়েছে। এই মানুষগুলো ওর সাথে নিজের লোকের মতোই মেশে। ও যে একটা বাইরের মেয়ে সেটা ওকে বুঝতেই দেয় না। প্রথম প্রথম বিরক্তি লাগলেও মানুষগুলোকে এখন ওর ভালোই লাগে। অরুকে দুদিন খুব মিস করেছে। খুব মন খারাপ লাগছিল ওকে না দেখতে পেয়ে। আসার সময় বাচ্চাটা খুব কান্নাকাটি করছিল। ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে তবেই বেরোতে পেরেছিল সেদিন। আর অনু, ওকে যে কবে নিজের অজান্তেই বোনের জায়গায় বসিয়ে ফেলেছে। না চাইতেও একটা বন্ধন ওকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ফেলছে। মনে করতেই কিসের যেন একটা ভয় দীর্ঘশ্বাস রূপে বেরিয়ে আসে। বাড়ির বড় ছেলে প্রায় 1 মাস পর এই দুদিন হলো বাড়ি ফিরেছে। আর সেই কারণেই বাড়ির সবাই তটস্থ হয়ে আছে। বড়দি, আমাদের অরি এই 2 বছরে আরও বেশি চুপচাপ হয়ে গেছে, তাই না? সারাক্ষণ নিজেকে গম্ভীরতার খোলসে ঢেকে রাখে। একমাত্র মেয়েটার সাথে সময় কাটানোর সময় ওকে হাসতে দেখি। কথা শেষ করে সুতপা দেবী তার বড়দির চিন্তিত মুখটার দিকে তাকিয়ে থাকে। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই মানুষটাকে দেখছে, তাও নয় নয় করে 30 বছর হতে চলল।
মানুষটা এই সংসারে বট গাছের মতো, আর মানুষটা আছে বলেই হয়তো এখনও এক ছাদের নিচে এতগুলো লোক একসাথে আছে। সর্বদা হাসি মুখে থাকা এই মানুষটার বুকেও যে জমাট বাঁধা কষ্ট বাসা বেঁধে আছে সেটা সুতপা জানে, আর এর জন্য নিজেও খুব কষ্ট পায়। ছেলে বউ নাতনি নিয়ে কোথায় ভরা সংসার হবার কথা, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। পুরনো কথা মনে পড়তেই সুতপার মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। অপরাজিতা বোধ করি তার এই বোনের মনের কথাগুলো আজ করেই বললেন, মন খারাপ করিস না মেজো, আমার ভাগ্যে যা আছে সেটাই হবে। আর জানিস, সময় সব থেকে বড় ওষুধ। সময়ের সাথে সাথে অরিও হয়তো সামলে নেবে নিজেকে, আগের মতো স্বাভাবিক হবে। সব থেকে কষ্ট হয় আমাদের পুচকেটার কথা ভেবে। বেচারি মা কি জিনিস বুঝলই না। জানি আমরা সবাই ওকে আগলে রাখি, ভালোবাসি, তবুও মায়ের শূন্যস্থানটা তো আর পূরণ করা যায় না বল। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে অপরাজিতার কাছে গেল দীপ্তা। মাসিমণি, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, অনুর অবস্থা এখন কেমন? ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলে? আর অর্ক আর অনু, ওরা কোথায় গো? বসার ঘরে কাউকে দেখতে পেলাম না তো। আর অরু সোনা কই? ওর জন্য না আমার খুব মন খারাপ করছিল। অপরাজিতা মিষ্টি হেসে দীপ্তার গাল টিপে দিলেন। সবাই ভালো আছি আমরা। অনু এখন আগের থেকে অনেক ভালো আছে। ও ফিরলে ওর থেকেই শুনে নিস। মা বাবা, ঠাম্মা, ভাই সবাই ভালো আছে তো? কবে থেকে তোর মাকে বলেছি এখানে আসতে, তার তো আর সময়ই হয় না। ও, ওদের খোঁজ করছিলি না? ছুটকি কলেজ গেছে, আর টুবানো কোথায় যেন বেরোলো। আর তোর অরু সোনা ঘরে আছে, তার বাবাইয়ের কাছে খাচ্ছে। যা, দেখা করে আয় ওর সাথে। তোকে দেখতে না পেয়ে সে মেয়ে তো কেঁদে অস্থির। তারপর ওর বাবাই আসার পর শান্ত হয়েছিল। যা, দেখা করে আয়। অরু সোনা, অরু সোনা, কোথায় তুমি? অরুকে ডাকতে ডাকতে দীপ্তা ঘরের মধ্যে ঢোকে। এই ঘরটায় ও আগে কোনো দিন আসেনি। এটা বোধহয় অরুর বাবাইয়ের ঘর। ঘরের মালিক যে খুব টিপটপ থাকতে পছন্দ করে তা বোঝাই যাচ্ছে। আর এটাও ধারণা করাই যায় যে ঘরের মালিক বেশ রুচিশীল। অন্তত ঘরের সাজসজ্জা তো তাই বলছে। পায়ের ওপরে কচি হাতের স্পর্শে ওর ভাবনার অবসান হয়। একটুও দেরি না করে অরুকে কোলে তুলে নিয়ে আদরে আদরে ভরিয়ে তুলতে থাকেও। আর অরুও খিলখিলিয়ে হেসে গলা জড়িয়ে ধরে আদর খেতে থাকে। আমার অরু সোনা কেমন আছে? কতদিন পর দেখলাম সোনাটাকে। ভাও, হাম্মি বলেই পুচকেটা দীপ্তার গালে হামলা চালায়। কাউকে আসতে দেখে বাচ্চাটা দীপ্তার কোল থেকে নামতে চাইলেই দীপ্তা কে এলো দেখার জন্য ঘাড় ঘোরাতেই এক সৌম্যকান্তি চেহারার মানুষকে দেখতে পায়। বাচ্চাটা ততক্ষণে মানুষটার কোলে চলে গেছে। চোখের সামনেটা আস্তে আস্তে কেমন ধোয়া হয়ে যাচ্ছে দীপ্তার। শুধু একটা কথাই কোনো রকমে মুখ দিয়ে বেরিয়ে আসে, ডক্টর ব্যানার্জি। আজকের পর্ব এই পর্যন্তই থাক। কালকে দুপুরে আমি এর দ্বিতীয় পর্ব আপলোড করব এবং কালকে রাত্রি আমি এর অন্তিম পর্ব আপলোড করে দেব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।